পেজ 102 4 চতুর্থ পর্যায় ব্র্যাকেটে রিপোর্ট পর্যায়। কমিটি কর্তৃক তৈরি করা রিপোর্ট আলোচনার জন্য গ্রহণের মাধ্যমে চতুর্থ পর্যায় শুরু হয়। এই পর্যায়ে বিলটির প্রতিটি ধারা উপধারা নিয়ে খুঁটিনাটি আলোচনা করা হয় এবং প্রতিটি ধারার ওপর ভোট গ্রহণ করা হয়। এই স্তরে সংশোধনী প্রস্তাবও উত্থাপন করা যায়, কিন্তু সংশোধনী প্রস্তাব গ্রহণ করা বা না করা স্পিকারের ইচ্ছাধীন। এইভাবে বিলটির সমস্ত ধারা উপধারা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত সমাপ্ত হলে বিলের দ্বিতীয় পাঠ শেষ হয়। 5 পঞ্চম পর্যায় ব্র্যাকেটে তৃতীয় পাঠ। পঞ্চম পর্যায়ে প্রস্তাবক সংশ্লিষ্ট কক্ষে বিলটি গ্রহণের জন্য প্রস্তাব উত্থাপন করেন। এই পর্যায়ে বিলের কোনো ধারা উপধারার ওপর সংশোধনী প্রস্তাব উত্থাপন করা যায় না। বিলটি গৃহীত হবে না বর্জন করা হবে সেই সম্পর্কে এই পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হয়। কেবলমাত্র সংখ্যাগরিষ্ঠের সম্মতি পেলেই এই পর্যায়ে বিলটি গৃহীত হয়। 6 ষষ্ঠ পর্যায় ব্র্যাকেটে দ্বিতীয় কক্ষের সম্মতি। যে কক্ষে বিলটি উত্থাপিত হয়েছিল সেই কক্ষে বিলটি গৃহীত হওয়ার পর বিলটিকে অন্য কক্ষের অনুমোদনের জন্য পাঠানো হয়। তবে অঙ্গরাজ্যের আইনসভা এক কক্ষ বিশিষ্ট হলে সেই কক্ষেই বিলটি গৃহীত হয়। রাজ্য আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট হলে অন্য কক্ষে বিলটি পাসের জন্য আগের মতোই বিভিন্ন পর্যায় অতিক্রম করতে হয়। 7 সপ্তম পর্যায় ব্র্যাকেটে রাজ্যপালের সম্মতি। অঙ্গরাজ্যের আইনসভা এক কক্ষ বিশিষ্ট হলে সেই কক্ষে এবং দ্বিকক্ষ বিশিষ্ট হলে দুটি কক্ষে বিলটি পাস হওয়ার পর তা রাজ্যপালের কাছে পাঠানো হয়। রাজ্যপাল সম্মতি দিলে বিলটি আইনে পরিণত হয়। তিনি সম্মতি দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আবার প্রয়োজন বোধে বিলটিকে তিনি পুনর্বিবেচনার জন্য আইনসভায় ফেরত পাঠাতে পারেন। তবে বিলটি যদি আইনসভায় দ্বিতীয়বার গৃহীত হয় তাহলে রাজ্যপাল বিলে সম্মতি দিতে বাধ্য থাকেন। আবার রাজ্যপাল ইচ্ছা করলে বিলটিকে নিজের সম্মতি না দিয়ে তা রাষ্ট্রপতির বিচার বিবেচনার জন্য তার কাছে পাঠিয়ে দিতে পারেন। এক্ষেত্রে রাষ্ট্রপতির সম্মতি ছাড়া বিলটি আইনে পরিণত হয় না। এইভাবে রাজ্য আইনসভা ও রাজ্যপালের সম্মতি লাভ করলেই সংশ্লিষ্ট বিলটি আইনে পরিণত হয়। 16 রাজ্য আইনসভা কর্তৃক রাজ্য সরকারকে নিয়ন্ত্রণের বিষয়টি আলোচনা করো। রাজ্য আইনসভা কর্তৃক রাজ্য সরকার নিয়ন্ত্রণ। ভারতের অঙ্গরাজ্যগুলিতে কেন্দ্রের মতোই সংসদীয় শাসন ব্যবস্থা চালু করা হয়েছে। সংসদীয় শাসন ব্যবস্থার রীতি অনুসারে কেন্দ্রের আইনসভার মতো রাজ্য আইনসভাও রাজ্যের শাসন বিভাগ বা রাজ্য সরকারকে নিয়ন্ত্রণ করতে পারে। অবশ্য এই ধরনের ক্ষমতার অধিকারী কেবল রাজ্য বিধানসভা। বিধান পরিষদের এক্ষেত্রে কোনো দায়িত্ব থাকে না। প্রসঙ্গত বলা যায়, ভারতে এখনও 6টি অঙ্গরাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভার অস্তিত্ব বজায় আছে। এই রাজ্যগুলি হল বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং জম্মু ও কাশ্মীরে। যাই হোক, রাজ্য আইনসভা যেভাবে রাজ্য সরকারকে নিয়ন্ত্রণ করতে পারে তা পর্যায়ক্রমে আলোচনা করা যেতে পারে। 1 রাজ্য মন্ত্রিসভা গঠনে রাজ্য আইনসভার ভূমিকা। সংসদীয় শাসন ব্যবস্থার বিধি অনুযায়ী রাজ্য আইনসভার নিম্নকক্ষ রাজ্য বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল বা জোটের নেতা বা নেত্রীকে দিয়ে রাজ্য মন্ত্রিসভা গঠিত হয়। রাজ্য মন্ত্রিসভা গঠনে রাজ্য বিধানসভার কার্যকরী ভূমিকা রয়েছে। বস্তুত মন্ত্রিসভা গঠনের পুরো বিষয়টি রাজ্য বিধানসভার ওপর নির্ভরশীল। 12 রাজ্য বিধানসভায় রাজ্য মন্ত্রিসভার দায়বদ্ধতা। সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় শাসন বিভাগ আইনসভার নিম্নকক্ষের কাছে দায়বদ্ধ থাকে। ভারতীয় সংবিধান অনুসারে রাজ্য আইনসভার নিম্নকক্ষ বিধানসভার কাছে রাজ্য মন্ত্রিসভাকে দায়বদ্ধ থাকতে হয়। বস্তুত রাজ্য বিধানসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনের উপরেই রাজ্য মন্ত্রিসভার অস্তিত্ব নির্ভরশীল। এই কারণে বিধানসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন হারালে মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। এভাবে রাজ্য আইনসভা রাজ্য সরকারের উপর কার্যকরী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়। 3 সরকারের অর্থ সংক্রান্ত ক্ষমতার নিয়ন্ত্রণ। কেন্দ্রীয় আইনসভার মতো রাজ্য আইনসভার হাতে রাজ্য সরকারের অর্থ সংক্রান্ত ক্ষমতার উপর সামগ্রিক নিয়ন্ত্রণ আরোপের ব্যবস্থা বিধিবদ্ধ করা হয়েছে। রাজ্য বিধানসভার সম্মতি ছাড়া রাজ্য সরকার কোনো নতুন কর প্রবর্তন, প্রচলিত কর হারের পরিবর্তন বা কোনো করের বিলোপ সাধন বা সরকারি কোষাগার থেকে কোনো প্রকার অর্থ ব্যয় করতে পারে না। সংবিধানের 266 ব্র্যাকেটে 3 নম্বর ধারা অনুসারে আইনের সমর্থন ছাড়া ভারতের সঞ্চিত তহবিল থেকে অর্থ ব্যয় করা যায় না। এছাড়া বাৎসরিক বাজেট অনুমোদনের মাধ্যমেও রাজ্য আইনসভা রাজ্য সরকারের অর্থ ব্যয় নিয়ন্ত্রণ করে থাকে।
সর্বোপরি বরাদ্দকৃত অর্থ রাজ্য সরকার নির্দিষ্ট খাতে ব্যয় করেছে কিনা তা তদারকি করা এবং সরকারি ব্যয়ের ক্ষেত্রে অপচয় ও দুর্নীতির প্রতিরোধ করার ক্ষমতা ও দায়িত্ব রাজ্য আইনসভার হাতে ন্যস্ত করা হয়েছে। এইসব কাজকর্ম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য কেন্দ্রের মতো রাজ্য আইনসভাতেও কয়েকটি উল্লেখযোগ্য কমিটি রয়েছে। এগুলি হল 1. আনুমানিক ব্যয় হিসাব কমিটি, 2. সরকারি হিসাব পরীক্ষা কমিটি এবং 3. ভারতের নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষক। 4. রাজ্য মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণ। ভারতীয় যুক্তরাষ্ট্রীয় সংসদীয় ব্যবস্থার রীতি অনুযায়ী কেন্দ্রের মতো রাজ্যেও মন্ত্রিসভার সিদ্ধান্ত বা নীতিকে বিধিবদ্ধ রূপ দেওয়ার জন্য রাজ্য আইনসভার অনুমোদন আবশ্যক। রাজ্য মন্ত্রিসভাকে অন্যান্য যেসব উপায়ে রাজ্য আইনসভা নিয়ন্ত্রণ করে থাকে তার মধ্যে রয়েছে অধিবেশন চলাকালীন মন্ত্রীদের কাছে বিভিন্ন বিষয়ে প্রশ্ন জিজ্ঞাসা, রাজ্যপালের ভাষণে উল্লিখিত সরকারি নীতি ও কর্মসূচি নিয়ে তর্ক বিতর্ক, সরকারের প্রস্তাবিত বাজেটের ত্রুটি বিচ্যুতির উপর সমালোচনা, বিল নিয়ে আলোচনার সময় প্রস্তাব উত্থাপন, গুরুত্বপূর্ণ কোনো বিষয় আলোচনার জন্য মুলতুবি প্রস্তাব আনয়ন, দৃষ্টি আকর্ষণী নোটিশ দিয়ে নিন্দাসূচক প্রস্তাব বা সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন প্রভৃতি। পেজ 103। 5. রাজ্য মন্ত্রিসভার যৌথ দায়িত্বশীলতা। সংবিধানের 164(2) নম্বর ধারা অনুযায়ী রাজ্য মন্ত্রিসভাকে তার যাবতীয় কাজকর্মের জন্য বিধানসভার কাছে জবাবদিহি করতে হয়। রাজ্য মন্ত্রিসভা কর্তৃক গৃহীত সিদ্ধান্তগুলি বিভাগীয় মন্ত্রীরা বিধানসভায় পেশ করেন। এক্ষেত্রে কোনো মন্ত্রীর প্রস্তাব বিধানসভায় প্রত্যাখ্যাত হলে সমগ্র মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। একে রাজ্য মন্ত্রিসভার যৌথ দায়িত্বশীলতা বলা হয়। মূল্যায়ন। তত্ত্বগতভাবে রাজ্য সরকারকে নিয়ন্ত্রণ করার ব্যাপারে রাজ্য আইনসভার উল্লিখিত ক্ষমতা থাকলেও বাস্তবে রাজ্য আইনসভার ক্ষমতা ও কাজকর্মকে নিয়ন্ত্রণ করে রাজ্য মন্ত্রিসভা বা ক্যাবিনেট। সংসদীয় শাসন ব্যবস্থার সাম্প্রতিক প্রবণতা অনুযায়ী ভারতের অঙ্গরাজ্যগুলিতেও ক্যাবিনেটের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে। তাছাড়া দলব্যবস্থার প্রচলনের ফলে রাজ্য বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দলের প্রতিনিধি হিসাবে রাজ্য মন্ত্রিসভা খুব সহজেই বিধানসভায় তাদের প্রভাব বজায় রাখতে সক্ষম হয়। বিধানসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে মন্ত্রীদের কথা বিধানসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যরা মেনে চলতে বাধ্য হন। এই কারণে বলা যায়, তত্ত্বগতভাবে রাজ্য বিধানসভার হাতে রাজ্য সরকারকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকলেও কার্যত রাজ্য মন্ত্রিসভা বা ক্যাবিনেট রাজ্য আইনসভাকে নিয়ন্ত্রণ করে থাকে। অবশ্য সাম্প্রতিককালে বিভিন্ন অঙ্গরাজ্যে বিধানসভার নির্বাচনে কোনো দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় বহুদলীয় জোট বা মোর্চা নিয়ে সরকার গঠনের প্রবণতা দেখা যাচ্ছে। বিহার বা উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলিতে ত্রিশঙ্কু বিধানসভা গঠিত হওয়ায় সরকার গঠনে জোট বা মোর্চার গুরুত্ব বাড়ছে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে রাজ্য আইনসভা কর্তৃক রাজ্য সরকারের নিয়ন্ত্রণের বিষয়টি নতুন মাত্রা লাভ করেছে। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন টাইপ 1 মার্কস 2। 1. দণ্ড নিষ্কৃতি আইন বলতে কী বোঝায়? ভারতের কোথাও সামরিক শাসন চালু থাকলে কোনো সরকারি কর্মচারী বা অন্য কেউ শৃঙ্খলা রক্ষা বা পুনঃপ্রতিষ্ঠার জন্য কোনো অবৈধ কাজ করলে পার্লামেন্ট আইন প্রণয়ন করে সেই কাজকে বৈধ বলে ঘোষণা করতে পারে। পার্লামেন্ট প্রণীত এইরূপ আইনকে দণ্ড নিষ্কৃতি আইন বলা হয়। 2. লোকসভা কিভাবে মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণ করে? ভারতীয় সংবিধানের সংসদীয় রীতি অনুসারে পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার কাছে সমগ্র মন্ত্রিসভা দায়বদ্ধ থাকে। লোকসভার আস্থা হারালে মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। এছাড়া দৃষ্টি আকর্ষণী প্রস্তাব, মুলতুবি প্রস্তাব, ছাঁটাই প্রস্তাব, প্রশ্ন জিজ্ঞাসা ও নির্দেশমূলক প্রস্তাবের মাধ্যমেও লোকসভা মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণ করে থাকে। 3. লোকসভা কিভাবে গঠিত হয়? ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা বর্তমানে 545 জন সদস্যকে নিয়ে গঠিত। সাম্প্রতিককালে 2000 সালে 84তম সংবিধান সংশোধনের মাধ্যমে লোকসভার সদস্য সংখ্যা 2026 সাল পর্যন্ত সর্বাধিক 552 মধ্যে সীমিত রাখা হয়েছে। বর্তমানে লোকসভায় অঙ্গরাজ্যগুলি থেকে 530 জন এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে 13 জন নির্বাচিত প্রতিনিধি রয়েছেন। 4. রাজ্যসভার সদস্য হবার যোগ্যতাবলী উল্লেখ করো।
রাজ্যসভার সদস্য হওয়ার যোগ্যতা হলো 1. প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। 2. কমপক্ষে 30 বছর বয়সী হতে হবে। 3. পার্লামেন্ট আইনের সাহায্যে যেসব যোগ্যতা নির্ধারণ করবে প্রার্থীকে সেই সবের অধিকারী হতে হবে। 4. লাভজনক পদে অধিষ্ঠিত ব্যক্তি, বিকৃত মস্তিষ্ক, দেউলিয়া প্রভৃতি ব্যক্তি অযোগ্য বিবেচিত হবেন। 5. অর্থবিলের ক্ষেত্রে রাজ্যসভার ক্ষমতা কী? ভারতীয় সংসদীয় কাঠামোয় অর্থবিলের ক্ষেত্রে রাজ্যসভার ভূমিকা অত্যন্ত সীমিত। রাজ্যসভা কোনো অর্থবিল উত্থাপন করতে পারে না। লোকসভায় অর্থবিল পাস হওয়ার পর তা রাজ্যসভার কাছে পাঠানো হয়। বিলটি সম্বন্ধে রাজ্যসভাকে 14 দিনের মধ্যে মতামত জানাতে হয়। যদি রাজ্যসভা অর্থবিল সম্বন্ধে কোনো মতামত না জানায়, সেক্ষেত্রে রাজ্যসভার সম্মতি ছাড়াই বিলটি আইনে পরিণত হয়। 6. ভারতীয় পার্লামেন্টের সরকারি গাণিতিক কমিটির গঠন সম্বন্ধে লেখো। অথবা ভারতীয় পার্লামেন্টের পাবলিক অ্যাকাউন্টস কমিটি কাদের নিয়ে গঠিত হয়? ভারতীয় পার্লামেন্টের সরকারি গাণিতিক কমিটি বা পাবলিক অ্যাকাউন্টস কমিটি প্রতি বছর লোকসভার সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে 15 জন নির্বাচিত সদস্য এবং রাজ্যসভার 7 জন সদস্যকে নিয়ে গঠিত হয়। 7. কোন পরিস্থিতিতে লোকসভার মেয়াদ বাড়ানো যায় অথবা 5 বছর অন্তে কখন ও কিভাবে লোকসভার কার্যকালের মেয়াদ বাড়ানো যায়? লোকসভার স্বাভাবিক কার্যকাল 5 বছর। একমাত্র জরুরি অবস্থা বলবৎ থাকার সময় লোকসভার কার্যকালের মেয়াদ 1 বছরের জন্য বাড়ানো যেতে পারে। এই জন্য পার্লামেন্টকে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনে প্রস্তাব পাশ করতে হয়। তবে জরুরি অবস্থা উঠে গেলে লোকসভার এই বর্ধিত মেয়াদ 2 মাসের বেশি স্থায়ী হয় না। পেজ 104। 8. পার্লামেন্টের দুটি অর্থ বিষয়ক কমিটির নাম লেখো। পার্লামেন্টের অর্থ সংক্রান্ত বিষয় দুটি প্রধান কমিটি হল 1. সরকারি গাণিতিক কমিটি, 2. আনুমানিক ব্যয় পরীক্ষা কমিটি। 9. লোকসভার অধ্যক্ষকে কিভাবে অপসারণ করা যায়? লোকসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যরা অধ্যক্ষকে অপসারণ করার প্রস্তাব গ্রহণ করলে তাকে পদত্যাগ করতে হয়। এই ধরনের প্রস্তাব উত্থাপন করার আগে 14 দিনের নোটিশ দিতে হয়। লোকসভায় এই অপসারণ সংক্রান্ত প্রস্তাব আলোচনার সময় অধ্যক্ষ সবার কাজ পরিচালনা করেন না, তবে তার আত্মপক্ষ সমর্থনে ভাষণ দেওয়ার ক্ষমতা আছে। 10. রাজ্যসভার সদস্য সংখ্যা কত? রাজ্যসভা কিভাবে গঠিত হয়? রাজ্যসভার সদস্য সংখ্যা অনধিক 250 জন। এর মধ্যে 12 জনকে রাষ্ট্রপতি মনোনীত করেন। অন্যান্যরা বিভিন্ন অঙ্গরাজ্য থেকে সংশ্লিষ্ট রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যদের দ্বারা একক হস্তান্তরযোগ্য ভোটের ভিত্তিতে সমানুপাতিক প্রতিনিধিত্বের নিয়মানুযায়ী নির্বাচিত হন। কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিরা একটি বিশেষ নির্বাচক সংস্থার দ্বারা নির্বাচিত হন। 11. রাজ্যসভার গঠনের মূলনীতি কী? যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আইনসভার উচ্চকক্ষ অঙ্গরাজ্যগুলির সমপ্রতিনিধিত্বের ভিত্তিতে গঠিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড প্রভৃতি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় এই নীতির ভিত্তিতে আইনসভার উচ্চকক্ষ গঠিত হয়েছে। ভারতে নীতিটি স্বীকৃত হয়নি। ভারতের রাজ্যের জনসংখ্যার আনুপাতিক হারের ভিত্তিতে রাজ্যসভার আসন সংখ্যা নির্দিষ্ট হয়। 12. সংবিধান অনুসারে কারা লোকসভার সদস্য হওয়ার অযোগ্য? সংবিধান অনুসারে যেসব ব্যক্তি লোকসভার সদস্য হওয়ার অযোগ্য তাদের মধ্যে উল্লেখযোগ্য হল গুরুতর অপরাধে দণ্ডাজ্ঞাপ্রাপ্ত ব্যক্তি, দেউলিয়া, বিকৃত মস্তিষ্ক ব্যক্তি এবং বিদেশী। 13. পার্লামেন্টের উভয় কক্ষের যুগ্ম অধিবেশন কখন অনুষ্ঠিত হয় অথবা কোনো বিলের ব্যাপারে লোকসভা এবং রাজ্যসভার মধ্যে মতপার্থক্য সৃষ্টি হলে কিভাবে তার নিরসন হয়? অথবা ভারতীয় সংসদে যৌথ অধিবেশন কখন আহূত হয়? কোনো বিলের ব্যাপারে, আরেকবার বলছি, অথবা ভারতীয় সংসদে যৌথ অধিবেশন কখন আহূত হয়? কোনো বিলের ব্যাপারে লোকসভা এবং রাজ্যসভার মধ্যে বিরোধ দেখা দিলে তা দূর করার জন্য রাষ্ট্রপতি উভয় কক্ষের যৌথ অধিবেশন আহ্বান করেন। এই যুগ্ম অধিবেশনে উপস্থিত ভোটদানকারী সদস্যদের সংখ্যাগরিষ্ঠের ভোটে সিদ্ধান্ত গৃহীত হয়। কোনো বিলের ব্যাপারে লোকসভা এবং রাজ্যসভার মধ্যে বিরোধ দেখা দিলে তা দূর করার জন্য রাষ্ট্রপতি উভয় কক্ষের যৌথ অধিবেশন আহ্বান করেন।
এই যুগ্ম অধিবেশনে উপস্থিত ভোটদানকারী সদস্যদের সংখ্যাগরিষ্ঠের ভোটে সিদ্ধান্ত গৃহীত হয়। 14. ভারতের সঞ্চিত তহবিল বলতে কী বোঝো? ভারত সরকারের সংগৃহীত এবং আদায়কৃত রাজস্ব ও ঋণ বাবদ অর্থ নিয়ে ভারতের সঞ্চিত তহবিল গঠিত হয়। আইনসভা কর্তৃক অনুমোদিত না হলে সরকার ভারতের সঞ্চিত তহবিল থেকে কোনো অর্থ খরচ করতে পারে না। সংবিধান অনুযায়ী পার্লামেন্টের হাতে এই বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে। 15. পার্লামেন্টে ব্যবহার্য ভাষা কী কী? ভারতীয় সংবিধানের 120 নম্বর ধারা অনুযায়ী পার্লামেন্টে ব্যবহার্য ভাষা হল হিন্দি অথবা ইংরেজি। অবশ্য কোনো সদস্য হিন্দি বা ইংরেজিতে ভাষণ দিতে অসুবিধা বোধ করলে মাতৃভাষায় তাকে বক্তব্য পেশ করার সুযোগ দেওয়ার সংস্থান রয়েছে। এই ধরনের বক্তৃতার হিন্দি বা ইংরেজি অনুবাদের ব্যবস্থা স্পিকার করে থাকেন। 16. পার্লামেন্টের সদস্যদের কী কী সুযোগ সুবিধা ও অধিকার দেওয়া হয়েছে? ভারতীয় সংবিধান অনুযায়ী পার্লামেন্টের সদস্যরা যেসব সুযোগ সুবিধা ও অধিকার ভোগ করে থাকেন তার মধ্যে রয়েছে বক্তব্য প্রকাশের স্বাধীনতা, অধিবেশন চলাকালীন অবস্থায় গ্রেপ্তার না হওয়ার স্বাধীনতা, পার্লামেন্টের যে কোনো কক্ষের কর্তৃত্বাধীনে প্রকাশিত বিবরণ, কাগজপত্র, ভোট বা কার্যবিবরণীর জন্য আদালতে অভিযুক্ত না হওয়ার স্বাধীনতা ইত্যাদি। 17. ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে রাজ্যসভার ভূমিকা কী? ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে রাজ্যসভা লোকসভার মতো সমান ক্ষমতার অধিকারী। রাষ্ট্রপতি নির্বাচনের উদ্দেশ্যে গঠিত নির্বাচক সংস্থার অংশবিশেষ রাজ্যসভার নির্বাচিত সদস্যগণ। তারা একক হস্তান্তরযোগ্য ভোটের ভিত্তিতে সমানুপাতিক প্রতিনিধিত্বের নিয়মানুযায়ী গোপন ভোটে রাষ্ট্রপতিকে নির্বাচন করেন। 18. রাজ্যসভার যে কোনো দুটি বিশেষ ক্ষমতার উল্লেখ করো। ভারতের রাজ্যসভার দুটি বিশেষ ক্ষমতা হল 1. রাজ্যসভার উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের 2/3 যদি প্রস্তাব গ্রহণ করে যে জাতীয় স্বার্থে রাজ্য তালিকার কোনো বিষয়ে পার্লামেন্টের আইন প্রণয়ন করা প্রয়োজন, তাহলে পার্লামেন্ট সে বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। 2. উপরাষ্ট্রপতির পদচ্যুতি সংক্রান্ত প্রস্তাব উত্থাপনেও রাজ্যসভার প্রাধান্য রয়েছে। 19. অর্পিত ক্ষমতাপ্রসূত আইন বলতে কী বোঝায়? জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে সরকারের কাজকর্মের সম্প্রসারণের ফলে লোকসভা কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় আইন প্রণয়নের দায়িত্ব শাসন বিভাগের হাতে দিয়ে থাকে। শাসন বিভাগ কর্তৃক প্রণীত সেই সব আইন কানুনকে অর্পিত ক্ষমতাপ্রসূত আইন ডেলিগেটেড লেজিসলেশন DELEGATED বলা হয়। 20. লোকসভা কিভাবে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে? লোকসভা যেভাবে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হল 1. যে কোনো জরুরি বিষয় আলোচনার দরকার হলে লোকসভার যে কোনো সদস্যের মুলতুবি প্রস্তাব উত্থাপনের ক্ষমতা রয়েছে। 2. দৃষ্টি আকর্ষণী নোটিশ দিয়ে লোকসভার যে কোনো সদস্য সরকারের ত্রুটি বিচ্যুতির বিরুদ্ধে নিন্দা প্রস্তাব বা অনাস্থা প্রস্তাব উত্থাপন করে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করতে পারে। 21. লোকসভার অধ্যক্ষের নিরপেক্ষতা রক্ষার জন্য গৃহীত যে কোনো দুটি ব্যবস্থার উল্লেখ করো। লোকসভার অধ্যক্ষ বা স্পিকারের নিরপেক্ষতা বজায় রাখার জন্য সংবিধানে উল্লিখিত ব্যবস্থাগুলির মধ্যে দুটি হল 1. লোকসভার তর্ক বিতর্ক বা বিলের ওপর ভোটাভুটিতে স্পিকার সাধারণত অংশগ্রহণ করেন না। 2. স্পিকারের বেতন ও ভাতা লোকসভার অনুমোদন সাপেক্ষ ব্যয় হিসেবে ধরা হয় না। পেজ 105। 22. ভারতে প্রধানত কয় প্রকার বিলের অস্তিত্ব দেখা যায় এবং সেগুলি কি কি? আইনের খসড়া প্রস্তাব বা বিল সাধারণত দু ধরনের। 1. সরকারি বিল ও 2. বেসরকারি বিল। আবার সরকারি বিলের 3টি শ্রেণী আছে। 1. অর্থ বিল, 2. অর্থ সংক্রান্ত বিল এবং 3. সাধারণ বিল। 13. ভারতীয় সংবিধানে অর্থ বিল মানি বিল কাকে বলে? ভারতের সংবিধানে 110 নম্বর ধারায় উল্লিখিত 7টি বিষয় বা তার মধ্যে যে কোনো একটিকে নিয়ে আলোচনা করে যে বিল তাকে অর্থ বিল বলে। বিষয় 7টির অন্যতম হল 1. কোনো কর আরোপ, বিলোপ, পরিহার, পরিবর্তন ও নিয়ন্ত্রণ। 2.
ভারত সরকার কর্তৃক ঋণ গ্রহণ। 3. ভারতের সঞ্চিত তহবিলে অর্থ প্রদান ও প্রত্যাহার ইত্যাদি। 24. সরকারি ব্যয় বরাদ্দকে কটি শ্রেণীতে ভাগ করা যায়? বাজেটে উল্লিখিত সরকারি ব্যয় বরাদ্দকে মুখ্যত দুটি শ্রেণীতে ভাগ করা যায়। 1. ভারতের সঞ্চিত তহবিলের ওপর ধার্য ব্যয়। 2. ভারতের সঞ্চিত তহবিল থেকে অন্যান্য প্রস্তাবিত ব্যয়ের দাবি। আরেকবার বলছি। 24. সরকারি ব্যয় বরাদ্দকে কটি শ্রেণীতে ভাগ করা যায়? বাজেটে উল্লিখিত সরকারি ব্যয় বরাদ্দকে মুখ্যত দুটি শ্রেণীতে ভাগ করা যায়। 1. ভারতের সঞ্চিত তহবিলের ওপর ধার্য ব্যয়। 2. ভারতের সঞ্চিত তহবিল থেকে অন্যান্য প্রস্তাবিত ব্যয়ের দাবি। 25. ভোট অন অ্যাকাউন্ট বলতে কী বোঝায়? ভারতের কেন্দ্রীয় বাজেট পেশ হবার আগে নতুন আর্থিক বছর শুরু হয়ে যাওয়ার ফলে অর্থব্যয়ের প্রয়োজন দেখা দেয়, কিন্তু আইন ছাড়া সরকারের পক্ষে কোনো অর্থ ব্যয় করা সম্ভব হয় না। এই কারণে বাজেট পেশ না হওয়া পর্যন্ত ব্যয় নির্বাহের জন্য নতুন আর্থিক বছর শুরুর আগে লোকসভা সরকারকে যে অর্থব্যয়ের অনুমতি দেয় তাকে ভোট অন অ্যাকাউন্ট বলা হয়। 26. লোকসভার অধ্যক্ষ কিভাবে নির্বাচিত হন? ভারতের সংবিধান অনুসারে অধ্যক্ষ বা স্পিকারকে অবশ্যই লোকসভার সদস্য হতে হয়। লোকসভার নির্বাচনের পর নবগঠিত সভার সদস্যরা নিজেদের মধ্যে থেকে একজন স্পিকার নির্বাচন করেন। ব্র্যাকেটে 93 নম্বর ধারা। 27. লোকসভার অধ্যক্ষের অর্থবিল সংক্রান্ত ক্ষমতার উল্লেখ করো। লোকসভায় অর্থবিল নিয়ে কোনো বিরোধ দেখা দিলে স্পিকার তার চূড়ান্ত নিষ্পত্তি করে থাকেন। তাছাড়া লোকসভার অনুমোদনের পর অর্থবিলটিকে যখন রাজ্যসভায় পাঠানো হয় তখন বিলটি যে একটি অর্থবিল সেই সম্পর্কে স্পিকার একটি প্রমাণপত্র দেন। 28. যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় আইনসভার দ্বিতীয় কক্ষ গঠনের মূলনীতি কী হওয়া উচিত? অঙ্গরাজ্যগুলির সমপ্রতিনিধিত্ব যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় আইনসভার দ্বিতীয় কক্ষ গঠনের মূলনীতি হওয়া উচিত। 29. রাষ্ট্রপতি লোকসভায় কখন ও কতজন ইঙ্গ ভারতীয় সদস্য মনোনীত করতে পারেন? লোকসভা নির্বাচনের পর রাষ্ট্রপতি যদি মনে করেন যে লোকসভায় ইঙ্গ ভারতীয় সম্প্রদায়ের মানুষ যথেষ্ট সংখ্যায় নির্বাচিত হতে পারেনি, তাহলে তিনি অনধিক 2 জন ইঙ্গ ভারতীয় সম্প্রদায়ের মানুষকে লোকসভার সদস্য হিসেবে মনোনীত করতে পারেন। 30. লোকসভার প্রার্থী হতে হলে কী কী যোগ্যতা প্রয়োজন? লোকসভার প্রার্থী হতে হলে প্রার্থীকে 1. ভারতের নাগরিক হতে হবে। 2. অন্ততপক্ষে 25 বছর বয়স্ক হতে হবে। 3. আদালত কর্তৃক বিকৃত মস্তিষ্ক বলে ঘোষিত হলে চলবে না। 4. আদালত কর্তৃক দেউলিয়া বলে ঘোষিত হলে চলবে না। 5. কোনো লাভজনক সরকারি পদে অধিষ্ঠিত থাকলে চলবে না। 31. লোকসভার প্রাধান্য আছে এমন দুটি ক্ষেত্র উল্লেখ করো। লোকসভার প্রাধান্যের দুটি ক্ষেত্র হল 1. অর্থবিল একমাত্র লোকসভায় উত্থাপন করা যায়। 2. মন্ত্রিসভা কেবলমাত্র লোকসভার কাছেই দায়িত্বশীল থাকে। 32. কোরাম কাকে বলে? সংসদের উভয় কক্ষে মোট সদস্যের 1/10 সদস্য উপস্থিত থাকলে সভার কাজ অব্যাহত থাকে। লোকসভা ও রাজ্যসভায় সদস্যদের উপস্থিতির এই সংখ্যাকে কোরাম বলে। 33. আইনসভার প্রধান অর্থনৈতিক ক্ষমতা কী? সংবিধানে সরকারের আয় ব্যয় নিয়ন্ত্রণের ক্ষমতা আইনসভার হাতে দেওয়া হয়েছে। সংবিধানের 265 নম্বর ধারা এবং 266 নম্বর ধারা অনুযায়ী কর আরোপ, কর সংগ্রহ বা সরকারের ব্যয় নির্বাহ আইনসভার অনুমতি ছাড়া করা যায় না। 34. অনাস্থা প্রস্তাব কাকে বলে? মন্ত্রিসভা তার কাজকর্মের জন্য লোকসভার কাছে যৌথভাবে দায়ী থাকে। পার্লামেন্টের বিশেষত লোকসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনের উপর মন্ত্রিসভার স্থায়িত্ব নির্ভর করে। লোকসভার সদস্যরা মন্ত্রিসভার কাজে সন্তুষ্ট না হলে লোকসভায় অনাস্থা প্রস্তাব আনতে পারে। এই অনাস্থা প্রস্তাব যদি লোকসভার সংখ্যাগরিষ্ঠ সদস্য দ্বারা গৃহীত হয় তাহলে মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। 35. যুগ্ম তালিকাভুক্ত কোনো বিষয়ে কেন্দ্র ও রাজ্য আইন প্রণয়ন করলে কোন আইনটি বলবৎ হবে? যুগ্ম তালিকাভুক্ত কোনো বিষয়ে কেন্দ্র ও রাজ্য আইন প্রণয়ন করলে কেন্দ্রীয় আইনসভা কর্তৃক প্রণীত আইনটি বলবৎ হবে। রাজ্য আইনসভা কর্তৃক প্রণীত আইনটি বাতিল বলে গণ্য হবে। 36. ভারতের সংবিধানে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টনের জন্য কী কী তালিকা রয়েছে?
ভারতের সংবিধানে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টনের জন্য 3টি তালিকা আছে, যথা 1 কেন্দ্রীয় তালিকা, 2 রাজ্য তালিকা এবং 3 যুগ্ম তালিকা। পেজ 106 বাজেট কাকে বলে? প্রত্যেক আর্থিক বছরে সরকারের আয় ব্যয়ের আনুমানিক হিসেব রাষ্ট্রপতি অর্থমন্ত্রীর মাধ্যমে সংসদের উভয় কক্ষে বিবেচনার জন্য পেশ করেন। আয় ব্যয়ের এই বার্ষিক বিবরণকে বাজেট বলে। 38 হ্যাং পার্লামেন্ট বা ত্রিশঙ্কু লোকসভা বলতে কী বোঝায়? সাধারণ নির্বাচনের পর লোকসভায় কোনো দল বা জোট একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে সরকার গঠনের প্রক্রিয়া বিলম্বিত হয়। পার্লামেন্টের এই অবস্থাকে সংবিধানে হ্যাং পার্লামেন্ট বা ত্রিশঙ্কু লোকসভা বলে। উল্লেখ্য, এইরূপ পরিস্থিতিতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে নিজের বুদ্ধি বিবেচনা অনুসারে কাজ করার সুযোগ লাভ করেন। 39 পার্লামেন্টের আস্থা বলতে কী বোঝো? সাধারণ নির্বাচনের পর বা অন্য সময়ে নানা কারণে সংখ্যালঘু সরকার ক্ষমতাসীন হলে প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি আস্থা পেশ করতে বলেন। পার্লামেন্টের আস্থা বলতে বোঝায় লোকসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন লাভকেই। 40 পার্লামেন্টের যৌথ বা যুগ্ম অধিবেশন কে আহ্বান করেন এবং কে সভাপতিত্ব করেন? পার্লামেন্টের যৌথ অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি এবং এই যুগ্ম অধিবেশনে সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার। 41 পার্লামেন্টের দুটি অস্থায়ী কমিটির নাম লেখো। পার্লামেন্টের দুটি অস্থায়ী কমিটি হল 1 বিল সংক্রান্ত সিলেক্ট কমিটি এবং 2 অনুসন্ধান কমিটি। 42 পার্লামেন্টের দুটি স্থায়ী কমিটির নাম লেখো। পার্লামেন্টের দুটি স্থায়ী কমিটি হল 1 এস্টিমেটস কমিটি এবং 2 পাবলিক অ্যাকাউন্টস কমিটি। 43 কোন কোন ক্ষেত্রে ব্যয় ভারতের সঞ্চিত তহবিল থেকে ধার্য করা হয়? রাষ্ট্রপতি, লোকসভার অধ্যক্ষ ও উপাধ্যক্ষ, রাজ্যসভার সভাপতি ও সহসভাপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি, ভারতের ব্যয় নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষক প্রমুখের বেতন ভাতা ইত্যাদির ব্যয় ভারতের সঞ্চিত তহবিল থেকে ধার্য করা হয়। উল্লেখ্য যে এক্ষেত্রে লোকসভার অনুমোদনের প্রয়োজন হয় না। 44 মুলতবি প্রস্তাব কাকে বলে? সভার নিয়মিত কাজকর্ম সাময়িকভাবে স্থগিত রেখে জনস্বার্থ বিষয়ক কোনো জরুরি আলোচনার প্রস্তাবকে মুলতবি প্রস্তাব বলে। মুলতবি প্রস্তাব তুলতে হলে সভায় যে কোনো সদস্যকে অধ্যক্ষের অনুমতি নিতে হয় এবং এতে সভার অনুমোদন লাগে। 45 কখন একজন সাংসদের সদস্যপদ বাতিল হতে পারে? পার্লামেন্টের যে কোনো কক্ষে যে কোনো সদস্য কোনো কারণ না দেখিয়ে যদি একনাগাড়ে 60 দিন সভায় অনুপস্থিত থাকেন তবে তার সদস্যপদ বাতিল বলে গণ্য হয়। 46 ভারতের পার্লামেন্ট কাদের নিয়ে গঠিত? ভারতের পার্লামেন্ট বা সংসদ সংবিধানের 79 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি এবং দুটি কক্ষ যথা রাজ্যসভা ব্র্যাকেটে উচ্চকক্ষ এবং লোকসভা ব্র্যাকেটে নিম্নকক্ষ নিয়ে গঠিত হয়। 47 রাজ্যসভাকে স্থায়ী কক্ষ হিসেবে গড়ে তোলা হয়েছে কেন? দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার উচ্চকক্ষকে স্থায়ী কক্ষ হিসেবে গণ্য করা হয়। এই কারণে আইনসভার উচ্চকক্ষকে ভেঙে দেওয়া যায় না। ভারতের রাজ্যসভাকে সেই কারণে স্থায়ী কক্ষ হিসেবে গড়ে তোলা হয়েছে। 48 লোকসভা ও রাজ্যসভার সদস্যদের স্বাভাবিক কার্যকালের মেয়াদ উল্লেখ করো। লোকসভার সদস্যদের স্বাভাবিক কার্যকালের মেয়াদ হল 5 বছর এবং রাজ্যসভার সদস্যদের স্বাভাবিক কার্যকালের মেয়াদ 6 বছর। প্রতি 2 বছর অন্তর 1/3 সদস্যের কার্যকাল শেষ হয়। তারপর শূন্য আসনগুলিতে নতুন নির্বাচনের ব্যবস্থা করা হয়। 49 রাজ্য বিধানসভা কিভাবে গঠিত হয়? রাজ্য আইনসভার জনপ্রতিনিধি কক্ষের নাম হল বিধানসভা। সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে বিধানসভার সদস্যরা জনগণের দ্বারা সরাসরি নির্বাচিত হন। 50 রাজ্য বিধানসভার সদস্য পদপ্রার্থীর কী কী যোগ্যতা থাকা আবশ্যক? বিধানসভার সদস্য হওয়ার জন্য পদপ্রার্থী 1 ভারতের নাগরিক হবেন, 2 কমপক্ষে 25 বছর বয়সী হবেন, 3 কোনো সরকারি লাভজনক পদে বহাল থাকতে পারবেন না, 4 দেউলিয়া বা বিকৃত মস্তিষ্ক হবেন না, 5 একসঙ্গে বিধানসভা ও পার্লামেন্টের সদস্য পদে থাকবেন না। 51 রাজ্য বিধানসভা কিভাবে রাজ্যের শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে?
বিধানসভার সংখ্যাগরিষ্ঠ দলের সদস্যদের নিয়ে রাজ্য মন্ত্রিসভা গঠিত হয়। রাজ্য মন্ত্রিসভার স্থায়িত্ব বিধানসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থার উপর নির্ভরশীল। সংসদীয় গণতন্ত্রের নীতি অনুযায়ী শাসন বিভাগ বা মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণ করার যেসব ক্ষমতা বিধানসভার হাতে আজ রয়েছে সেগুলি হল প্রশ্ন জিজ্ঞাসা, মুলতবি প্রস্তাব উত্থাপন, ছাঁটাই প্রস্তাব উত্থাপন, অনাস্থা প্রস্তাব উত্থাপন প্রভৃতি। 52. রাজ্য বিধানসভার অর্থ সংক্রান্ত ক্ষমতাগুলি উল্লেখ করো, অথবা রাজ্য বিধানসভার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ আর্থিক কাজ কী? সংসদীয় গণতান্ত্রিক রীতি অনুসারে রাজ্যের অর্থ সংক্রান্ত যাবতীয় ক্ষমতা রাজ্য আইনসভার জনপ্রিয় কক্ষ হিসেবে একমাত্র বিধানসভার হাতে রয়েছে। সংবিধানের 98 নম্বর ধারা অনুযায়ী অর্থ বিল বিধান পরিষদে উত্থাপন করা যায় না। তাছাড়া বাজেট অনুমোদনের মাধ্যমে বিধানসভা রাজ্য সরকারের কর আরোপ, কর সংগ্রহ ও ব্যয় বরাদ্দের ক্ষমতা নিয়ন্ত্রণ করে থাকে। বিধানসভার অনুমোদন ছাড়া রাজ্য সরকার কোনো কর আরোপ, বিলোপ বা কর হারের পরিবর্তন করতে পারে না। পেজ 107। 53. পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষ কিভাবে নির্বাচিত হন? পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষ বিধানসভার সদস্যদের মধ্যে থেকেই বিধানসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটের দ্বারা নির্বাচিত হন। 54. এমন কয়েকটি ভারতীয় অঙ্গরাজ্যের নাম করো যেখানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে, অথবা বর্তমানে মে 2011 খ্রিস্টাব্দ ভারতের কোন কোন অঙ্গরাজ্যের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট? ভারতের যে 6টি অঙ্গরাজ্যে বর্তমানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার অস্তিত্ব রয়েছে সেগুলি হল উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ। 55. ভারতের সংবিধান অনুযায়ী এক রাজ্যের সঙ্গে অন্য রাজ্যের বা রাজ্যের সঙ্গে কেন্দ্রের যোগাযোগ রক্ষার সরকারি ভাষা কী? ভারতের সংবিধানে সরকারি ভাষা সম্বন্ধে 343 থেকে 351 নম্বর ধারায় আলোচনা করা হয়েছে। সংবিধান অনুসারে কেন্দ্রীয় সরকারের যোগাযোগ রক্ষাকারী ভাষা হল দেবনাগরী হরফে হিন্দি। সাধারণভাবে হিন্দি, ইংরেজি ও মাতৃভাষা এই 3 প্রকার ভাষাই সরকারি কাজে ব্যবহৃত হয়। রাজ্যের সঙ্গে কেন্দ্রের যোগাযোগ রক্ষায় সরকারি ভাষা হিসেবে হিন্দি অথবা ইংরেজি ব্যবহৃত হয়। 56. ত্রিশঙ্কু বিধানসভা বলতে কী বোঝো? রাজ্য বিধানসভা নির্বাচনে কোনো রাজনৈতিক দল বা জোট প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পেলে যে রাজনৈতিক অচলাবস্থার সৃষ্টি হয় তা পুরাণে ত্রিশঙ্কু মুনির অবস্থার সঙ্গে তুলনীয় হয় বলে একে ত্রিশঙ্কু বিধানসভা বলা হয়। 57. বিধানসভার সরকারের নিরপেক্ষতা বজায় রাখার একটি উপায় উল্লেখ করো। স্পিকারের বেতন ও ভাতা সংক্রান্ত ব্যয় বিধানসভার অনুমোদন সাপেক্ষ নয়, রাজ্যে সঞ্চিত তহবিল থেকে এই ব্যয় নির্বাহিত হয়। 58. বিধানসভার কোরাম কী? বিধানসভায় যে কোনো বিষয়ে আলোচনা করতে গেলে কমপক্ষে যতজন সদস্যের উপস্থিতি প্রয়োজন তাকে কোরাম বলে। কোরাম হল বিধানসভার 10 জন বা 1/10 সদস্য, এই দুয়ের মধ্যে যেটি বেশি হবে। 59. রাজ্য বিধানসভার 2টি প্রধান কাজ উল্লেখ করো। রাজ্য বিধানসভার 2টি প্রধান কাজ হল 1. সমগ্র রাজ্য বা রাজ্যের যে কোনো অংশের জন্য আইন প্রণয়ন করা এবং 2. সংসদীয় গণতন্ত্রে রাজ্যের শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করা। 60. যুগ্ম তালিকাভুক্ত বিষয় একই সঙ্গে কেন্দ্র ও রাজ্য আইনসভা প্রণীত আইনের মধ্যে কোনটি বাতিল হবে? যুগ্ম তালিকাভুক্ত বিষয় কেন্দ্র বা রাজ্য আইনসভা একই সঙ্গে আইন প্রণয়ন করলে রাজ্য আইনসভা প্রণীত আইন বাতিল হবে এবং কেন্দ্রীয় আইনসভা প্রণীত আইনটি বলবৎ হবে। 61. কোন কোন ক্ষেত্রে সংবিধান সংশোধন করতে রাজ্য আইনসভার অনুমতি লাগে? কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন, রাষ্ট্রপতি নির্বাচন, হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট কর্তৃক বিষয়গুলির ক্ষেত্রে সংবিধান সংশোধন করতে রাজ্য আইনসভার অনুমতি লাগে। 62. ভারতীয় সংবিধানের কোন অংশে পার্লামেন্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে? ভারতীয় পার্লামেন্ট কিভাবে গঠিত হয়? ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষের নাম কি? ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কি? ভারতীয় সংবিধানের 5ম অংশে পার্লামেন্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে। রাষ্ট্রপতি এবং রাজ্যসভা ও লোকসভা নিয়ে ভারতীয় পার্লামেন্ট গঠিত হয়। ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষের নাম রাজ্যসভা, ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষের নাম লোকসভা। 63. ভারতীয় পার্লামেন্টের অবিচ্ছেদ্য অংশকে
ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকার বলে কোন সভার চেয়ারম্যান? ভারতীয় পার্লামেন্টের অবিচ্ছেদ্য অংশ হল ভারতের রাষ্ট্রপতি। ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকারীকে বলে রাজ্যসভার চেয়ারম্যান। 64. লোকসভায় রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত কোনো সদস্যপদ কখন বাতিল হয়ে যায়? বর্তমানে সাংসদ বা বিধায়কের সদস্যপদ কখন বাতিল হতে পারে? মনোনীত হওয়ার 6 মাসের মধ্যে কোনো রাজনৈতিক দলে যোগদান করলে সদস্যপদ বাতিল হয়ে যায়। ফৌজদারি মামলায় 2 বছর বা তার বেশি সময়ের জন্য দোষী সাব্যস্ত হলে সদস্যপদ বাতিল হয়ে যায়। 65. ভারতের কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয় কোন আইনসভা আইন প্রণয়ন করতে পারে? ভারতের যুগ্ম তালিকাভুক্ত বিষয় কোন আইনসভা আইন প্রণয়ন করতে পারে? ভারতের কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয় কেন্দ্রীয় আইনসভা আইন প্রণয়ন করতে পারে। কেন্দ্রীয় ও রাজ্য আইনসভা উভয়ই আইন প্রণয়ন করতে পারে। 66. কেন্দ্রীয় আইনসভা প্রণীত বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য কি? অর্থ বিল ও সংবিধান সংশোধন সংক্রান্ত বিল ছাড়া অন্য বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতেও পারেন বা নাও দিতে পারেন। 67. ভারতের সংবিধানের 102(2) ধারায় সংসদের সদস্যদের সম্পর্কে কি বলা হয়েছে? কোনো ব্যক্তি সংসদের যে কোনো কক্ষের সদস্য থাকার অযোগ্য বলে বিবেচিত হলে তিনি আর সংসদের সদস্য থাকতে পারবেন না। 68. লোকসভায় গৃহীত কোনো অর্থবিল রাজ্যসভা 14 দিনের মধ্যে ফেরত না পাঠালে কি ব্যবস্থা নেওয়া হয়? অর্থবিল একমাত্র সংসদের কোন কক্ষে উত্থাপিত হতে পারে? লোকসভায় গৃহীত কোনো অর্থবিল রাজ্যসভা 14 দিনের মধ্যে ফেরত না পাঠালে রাজ্যসভায় বিলটি অনুমোদিত হয়েছে বলে ধরে নেওয়া হয়। অর্থবিল একমাত্র লোকসভাতেই উত্থাপিত হতে পারে। পেজ 108. 69. ভারতীয় সংসদের কোন কক্ষ একটি স্থায়ী কক্ষ? ভারতীয় সংসদের কোন কক্ষ একটি অস্থায়ী কক্ষ? ভারতীয় সংসদে উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ। ভারতীয় সংসদের নিম্নকক্ষ অর্থাৎ লোকসভা একটি অস্থায়ী কক্ষ। 70. ভারতীয় সংসদের যৌথ অধিবেশন কখন আহ্বান করা যায়? ভারতীয় সংসদের যৌথ অধিবেশন কে আহ্বান করতে পারেন? ভারতীয় সংসদের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? সাধারণ বিল পাস নিয়ে লোকসভা ও রাজ্যসভার মধ্যে বিরোধ বাধলে সংসদের যৌথ অধিবেশন আহ্বান করা হয়। রাষ্ট্রপতি ভারতীয় সংসদের যৌথ অধিবেশন আহ্বান করতে পারেন। লোকসভার অধ্যক্ষ ভারতীয় সংসদের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন। 71. লোকসভার অধ্যক্ষ কিভাবে নির্বাচিত হন? লোকসভার উপাধ্যক্ষ কিভাবে নির্বাচিত হন? লোকসভার নবনির্বাচিত সদস্যগণ নিজেদের মধ্যে থেকে একজনকে অধ্যক্ষ নির্বাচিত করেন। লোকসভার নবনির্বাচিত সদস্যগণ নিজেদের মধ্যে থেকে একজনকে উপাধ্যক্ষ নির্বাচিত করেন। 72. আইনসভার কাজকে কটি ভাগে ভাগ করা যায়? প্রশ্নোত্তর পর্ব কিরূপ কাজকর্মের অন্তর্ভুক্ত? কিরূপ কাজ দিয়ে আইনসভার কাজকর্ম শুরু হয়? আইনসভার কাজকে 2টি ভাগে ভাগ করা যায়, যথা সরকারি ও বেসরকারি কাজকর্ম। প্রশ্নোত্তর পর্ব বেসরকারি কাজকর্মের অন্তর্ভুক্ত। বেসরকারি কাজকর্ম দিয়ে আইনসভার কাজকর্ম শুরু হয়। 73. আইনসভার কাজকর্মের কোন সময়টিকে 0 আওয়ার বলা হয়? আইনসভার 0 আওয়ার কখন শুরু হয়? 0 আওয়ারের সময়সীমা কত ঘন্টা? দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত সময়কে বলা হয় 0 আওয়ার। প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার ঠিক পরেই শুরু হয় 0 আওয়ার। 0 আওয়ারের সময়সীমা 1 ঘন্টা। 74. ছাঁটাই প্রস্তাব কি? আইনসভার ছাঁটাই প্রস্তাবগুলিকে কয় ভাগে ভাগ করা যায়? নীতি অনুমোদন সংক্রান্ত ছাঁটাই প্রস্তাব কি? বিরোধী সদস্যরা বাজেটে অর্থ বরাদ্দের দাবি সংক্রান্ত মূল প্রস্তাবে যেসব সম্পূরক প্রস্তাব উত্থাপন করেন সেগুলিকেই ছাঁটাই প্রস্তাব বলা হয়। 3 ভাগে ভাগ করা যায়। নীতি অনুমোদন সংক্রান্ত ছাঁটাই প্রস্তাবে বিশেষ কোনো খাতে অর্থ বরাদ্দের দাবিকে ছাঁটাই করে মাত্র 1 টাকায় আনার কথা বলা হয়। 75. ব্যয় সংক্ষেপের জন্য ছাঁটাই প্রস্তাব কি? প্রতীকী ছাঁটাই প্রস্তাব কি? বিশেষ কোনো খাতে আইনসভায় যে পরিমাণ ব্যয় বরাদ্দের দাবি জানানো হয়
তার একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ হ্রাস করার জন্য উত্থাপিত প্রস্তাবকে ব্যয় সংক্ষেপের জন্য ছাঁটাই প্রস্তাব বলা হয়। আইনসভায় বিশেষ কোনো খাতে যে পরিমাণ ব্যয় বরাদ্দের দাবি করা হয় তার থেকে মাত্র 100 টাকা হ্রাস করার জন্য যে প্রস্তাব উত্থাপিত হয় তাকে বলে প্রতীকী ছাঁটাই প্রস্তাব। 76. মুলতবি প্রস্তাব কাকে বলে? অধিবেশন চলাকালীন দিনে কটি মুলতবি প্রস্তাব উত্থাপন করা যায়? মুলতবি প্রস্তাব গৃহীত হওয়ার অর্থ কী? আইনসভার আলোচ্য বিষয়সূচির অন্তর্ভুক্ত নয়, তবে বিশেষ জরুরি ও জনস্বার্থের দিক থেকে গুরুত্বপূর্ণ যেসব প্রস্তাব সভার স্বাভাবিক কাজকর্ম মুলতবি রেখে উত্থাপিত হয় সেগুলিকেই মুলতবি প্রস্তাব বলে। অধিবেশন চলাকালীন দিনে একটি মুলতবি প্রস্তাব উত্থাপন করা যায়। মুলতবি প্রস্তাব গৃহীত হওয়ার অর্থ হল সরকারকে নিন্দা করা। 77. দৃষ্টি আকর্ষণী প্রস্তাব কাকে বলে? দৃষ্টি আকর্ষণী প্রস্তাবগুলির মধ্যে থেকে আলোচনার জন্য নির্দিষ্ট প্রস্তাবটি বেছে নেওয়ার দায়িত্ব কার? যে পদ্ধতির মাধ্যমে জরুরি ও গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা যায় তাকে দৃষ্টি আকর্ষণী প্রস্তাব বলে। দৃষ্টি আকর্ষণী প্রস্তাবগুলির মধ্যে থেকে আলোচনার জন্য নির্দিষ্ট প্রস্তাবটি বেছে নেওয়ার দায়িত্ব অধ্যক্ষের। 78. দৃষ্টি আকর্ষণী প্রস্তাবকে সুভাষ কাশ্যপ কী বলেছেন? দৃষ্টি আকর্ষণী প্রস্তাবের উদ্দেশ্য কী? সুভাষ কাশ্যপ দৃষ্টি আকর্ষণী প্রস্তাবকে নির্ভেজাল একটি ভারতীয় উদ্ভাবন বলে চিহ্নিত করেছেন। দৃষ্টি আকর্ষণী প্রস্তাবের উদ্দেশ্য হল মন্ত্রীর বিবৃতি আদায় করা। 79. দৃষ্টি আকর্ষণী প্রস্তাবের ওপর ভোটাভুটি হয় কি? দৃষ্টি আকর্ষণী প্রস্তাব কার কাছে জমা দিতে হয়? না, দৃষ্টি আকর্ষণী প্রস্তাবের ওপর কোনো ভোটাভুটি হয় না। আইনসভার সচিবের কাছে দৃষ্টি আকর্ষণী প্রস্তাব জমা দিতে হয়। 80. ভারতীয় সংসদের স্পিকারের অবস্থান গুরুত্বপূর্ণ কেন? HS WBCHSC মডেল কোশ্চেন। লোকসভার স্পিকার সংসদ কার্যপ্রণালীর মূল নিয়ন্ত্রক। তিনি আলোচনার শৃঙ্খলা বজায় রাখেন এবং সকল দলের মতামত প্রকাশের সুযোগ নিশ্চিত করেন। স্পিকার নিরপেক্ষ ভূমিকায় থেকে ভোটাভুটি পরিচালনা করেন ও বিধি অনুযায়ী সিদ্ধান্ত দেন। সাংবিধানিক দৃষ্টিকোণ থেকেও স্পিকারের পদ গুরুত্বপূর্ণ, কারণ তিনি প্রয়োজনে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তাই সংসদের সুষ্ঠু পরিচালনায় তার অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ।